ফয়সাল হচ্ছে বর্তমানে আকিজ মনোরা পাবলিকেশনে একজন অ্যানিমেটর হিসেবে আছে। ভর্তির ঠিক কতদিনের মধ্যে অ্যানিমেশন শিখতে পারলা? একটা থাম্বনেল ডিজাইন করতে পারবা? আমি একটা ডেমো দিলাম ওদেরকে, তো এর পরের সপ্তাহে দেখি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল। ফুল কাজটা শিখতে কত মাস সময় লাগছিল? অনেক স্টুডেন্ট তো অনেক সময় লেগে যায়, আপনারা তো 3 মাসের টাইম ধরে দেন। 2 দিনে বেশি লাগে না সফটওয়্যার বেসিকটা শিখতে। এমন কোনো একটা স্টুডিও নাই যেই স্টুডিও তোমাকে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা স্যালারি দিয়ে শুধুমাত্র অ্যানিমেটর রোলে নেবে। ড্রয়িং স্কিলটা খুবই দরকার। আসলে এটা কিভাবে ট্রেড হতে পারে? 2030 সালের মধ্যে এআই পারবে না এমন কোনো কাজ নাই। এআই আসলে যে কোনো ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। 3 দিনে করতাম ওই স্টোরি বোর্ড, এখন আমরা 3 ঘন্টায় করবো। এআই হচ্ছে একটা টুলস। তো পেপার অ্যানিমেশন থাকবে, সফটওয়্যার অ্যানিমেশন থাকবে, এআই অ্যানিমেশন থাকবে। আমেরিকা বা চায়না বা ইন্ডিয়ার খুব বড় বড় প্রোডাকশন হাউস শুধুমাত্র অ্যানিমেশন মুভি তৈরি করবে না, শর্ট ফিল্ম তৈরি করবে না। আমিও মুভি তৈরি করতে পারবো, আপনিও মুভি তৈরি করতে পারবেন কম বাজেটের মধ্যে। আমাদের সেক্টরে নতুন আসতে চাচ্ছে, তাদের প্ল্যানটা কিভাবে আসলে সাজানো উচিত? টুলসের কাজ ম্যাক্সিমাম সময় ইউটিউবে পাওয়া যায়। তো আমি একটা অ্যাড করি রুটম্যাপটা যারা নতুন আসতে চাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে আমাদের একজন শিক্ষার্থী ফয়সাল। ফয়সাল হচ্ছে বর্তমানে আকিজের একটি ভেঞ্চার্স আকিজ মনোরা পাবলিকেশনে একজন অ্যানিমেটর হিসেবে আছে। সেখানে হচ্ছে ফ্রেম বাই ফ্রেম এবং কোয়ালিটিফুল সব অ্যানিমেশনের কাজ চলছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য। সেখানে সে অ্যানিমেটর হিসেবে কাজ করছে। আজকে হচ্ছে আমি তার সাথে একটু খোঁজ গল্প করব আর কি। অ্যাজ এ টিচার হিসেবে তার কাছ থেকে এমন কিছু জানবো যে বর্তমানে তারা কোন প্রসেসে কাজ করছে বা সে কীরকম ফিউচার দেখছে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে, এবং তার যদি কোনো প্রশ্ন থাকে, তার যদি কোনো জানার থাকে, এভাবে সেও আমার কাছ থেকে জানতে পারবে। তো দুজনের কাছ থেকে যে জিনিসগুলো জানবো, আশা করি সে জিনিসগুলো আপনারা যদি জানেন আপনার অনেক হেল্প হবে ক্রিয়েটিভ সেক্টর বা অ্যানিমেশন সেক্টরে আপনার ক্যারিয়ার করতে। তো চলুন শুরু করা যাক। তো ফয়সাল, তুমি কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম, আমি আয়াস মোহাম্মদ ফয়সাল। আমার বেরোটোটা আসলে চট্টগ্রাম শহরে। পড়াশোনার থ্রুতে আমি ওখানেই ছিলাম 15 বছর মেবি। তো আমার ক্রিয়েটিভ চিন্তা দেখে আসলে অ্যানিমেশনে আসা। তো আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরছি বিভিন্ন কোর্স নেওয়ার জন্য। তো একদিন ফেসবুকে দেখলাম আপনাদের কোর্স, তো ওখানে এনরোল করলাম, কথা বললাম, আপনাদের টিউটোরিয়াল দেখলাম, ভালো লাগলো, অনেক ভালো। আসলে মানে সব টুলস একেবারে হাতে কলমে যেভাবে শেখানো দরকার এভাবে শেখানো হয়। বেসিক্সের মধ্যে আমি ভর্তি হয়ে গেলাম আর কি। আচ্ছা ফয়সাল, এবার যদি তুমি আমাদেরকে জানাতে একটু যে তোমার জব পাওয়ার যে জার্নিটা সেটা ছোট্ট করে, যে কিভাবে আসলে অ্যাপ্লাই করেছিলা। আমি তো তোমাকে রেফার করছিলাম, আকিজ মনোরা হচ্ছে আমাদেরকে কল করেছিল যে আপনাদের এরকম স্টুডেন্ট আছে কিনা, তারপর আমি তোমাকে রেফার করেছিলাম। তারপরে তুমি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিলা যে ভাই আমি তো এখানে ঢাকাতে চলে এসেছি, আমি তো অলরেডি জব পেয়ে গেছি। তো কিরকম আসলে জার্নিটা ছিল? হ্যাঁ আসলে ভাই আমি মানে কোর্সে চলাকালীন যে কাজগুলো করতাম এগুলো নিয়মিত গ্রুপে, আপনাদের যেটা গ্রুপ আছে ওখানে আমি নিয়মিত আপলোড দিতাম। আকিজ মনোরা পাবলিকেশন যিনি সুপারভাইজার, উনি আমাকে একদিন কল করলো যে আমি আকিজে চাকরি করতে ইচ্ছুক কিনা। এরপর আমি আপনার সাথে কথা বললাম, তারপর ওনারাই সম্ভবত আপনার সাথে যোগাযোগ করছিল। এরপর আমাকে ডাকলো ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি একটা ডেমো দিলাম ওদেরকে, মানে কাজ করে। তো এর পরের সপ্তাহে দেখি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল বাসায় অনলাইনে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানোর পর আমি জয়েন হয়ে যাই। আচ্ছা ফয়সাল, তুমি এখন কি বলতে পারবা যে তুমি আসলে ভর্তির ঠিক কতদিনের মধ্যে অ্যানিমেশন শিখতে পারলা? আর তোমার যে টোটাল অ্যানিমেশন শেখার জার্নিটা, এই অ্যানিমেশন শেখার জার্নিতে আসলে তুমি কি কি কাজ শিখতে পারছো? তুমি কি শুধু অ্যানিমেশনই পারো, নাকি তোমার অ্যানিমেশন করতে গেলে অন্য আদার্স অনেক কাজ করা লাগে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এই জিনিসগুলো? একটা ফুল প্রজেক্ট অ্যানিমেশনের ভিডিও তৈরি করার জন্য তো আপনার ব্যাকগ্রাউন্ড ড্র করা লাগে, তারপর অডিও ভয়েস দেওয়া লাগে, তারপর এডিটিং করা লাগে একদম। তো সব যেহেতু আমি শুরুতে একাই কাজ করতাম, তাহলে এগুলো আমি নিজ থেকে করতাম সব কিছু একাই। প্রথমে স্টোরিবোর্ড মেকিং, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ড্রয়িং, তারপর অ্যানিমেশন, তারপর ভিডিও এডিটিং, অডিও সব কিছু আমার করা লাগতো। তো আমি কোর্সে, যেহেতু আপনাদের কোর্সে একটা বান্ডেল প্যাকেট, ওখানেই সবগুলো ছিল বলতে গেলে। হ্যাঁ সবগুলো ছিল। হ্যাঁ ওখানে যেহেতু সব কিছু ছিল, আমার তেমন একটা অসুবিধা হয়নি। আমি সব কিছু টুলসই আয়ত্ত করে ফেলছিলাম। তো ফটোশপ, আপনার অ্যানিমেট সিসি, তারপর ভিডিও এডিটিংয়ের জন্য যা যা প্রয়োজন সবকিছু। আচ্ছা, তাইলে কি তুমি একজন অ্যানিমেটর হওয়ার সাথে সাথে তুমি ফটোশপের সব কাজ পারো? কারণ তোমার তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন ফটোশপে করাই লাগবে, তুমি ভয়েস রেকর্ড করতে পারো, তারপরে তোমার অ্যানিমেশন ভিডিওতে সাউন্ড ডিজাইনের কাজ আছে, আবার তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আছে, তার মানে তুমি ভিডিও এডিটিং পারো।
তো আমি কি এটা বলতে পারি যে তুমি অ্যানিমেটর হওয়ার পাশাপাশি তুমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর, কারণ এটা ছাড়া একজন কমপ্লিট অ্যানিমেশন একা করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই এটা তো বলাই যায় যে ফুল একটা অ্যানিমেশনের ভিডিও মেকিং করছে সে তো এগুলোই পারবে, ডিজাইনিং যে টুলসের কাজ এগুলো তো সব পারবে। আচ্ছা, তাহলে যে কমপ্লিটলি তুমি একজন অ্যানিমেটর হয়ে উঠলে এবং অ্যানিমেটর হওয়ার ওঠার জার্নিতে তুমি হচ্ছে ফটোশপের কাজ পারো, ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ পারো, অ্যানিমেশন সফটওয়্যারের কাজ পারো, ভয়েস রেকর্ড সফটওয়্যারের কাজ পারো, তাহলে 4টা সেক্টরে তুমি এক্সপার্ট। মানে 4টা কিন্তু ইন্ডিভিজুয়াল সেক্টর। যেমন অনেকে ভয়েস রেকর্ডেরও কাজ করে থাকে, অনেকে ফটোশপে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, থাম্বনেল ডিজাইনে কাজ করে থাকে, অনেকে ভিডিও এডিটিংয়ে কাজ করে থাকে, অনেকে অ্যানিমেশনে কাজ করে থাকে। তুমি টোটাল 4টা সেক্টরে এক্সপার্ট হয়ে গেলা। এক্সপার্ট বলতে কিছু কিছু জায়গায় তো এক্সপার্টের ঘাটতি থাকেই, কিন্তু তুমি এই জিনিসগুলো এখন পারো। আসলে তোমার যদি মনে হয় যে না আমি একটা থাম্বনেল ডিজাইন করব কোনো একটা ক্লায়েন্টের জন্য, তো তুমি কি ইউটিউব দেখে বা তোমার আরেকটু প্র্যাকটিস করে তুমি একটা থাম্বনেল ডিজাইন করতে পারবা? হ্যাঁ, আমার যে প্রজেক্টগুলো ছিল ওখানে থাম্বনেলে যে কাজগুলো করতাম এটা আমি নিজেই করতাম। তো ফটোশপে তো এগুলাই করা লাগতো, সেক্ষেত্রে আমি যে কারো থাম্বনেল ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ। তোমার আসলে ভাই ফুল কাজটা শিখতে কত মাস সময় লাগছিল? ফুল কাজ শিখতে এটা আসলে ডেডিকেশনের উপর, অনেক স্টুডেন্ট তো অনেক সময় লেগে যায়। আপনারা তো 3 মাসের আপনার একটা টাইম ধরে দেন, তবে আমি দিনরাত কাজ করে ধরেন 20 দিন, মেবি 20 দিনের মধ্যে কাজ সম্পন্ন করছিলাম সব কিছু। তো একদম আমি আপনাদের কোর্সে যেগুলো ডাউনলোড করা যায় ফাইল, এগুলো ডাউনলোড করে একদম নিজ থেকে সব ক্যারেক্টার ড্র করছি ভিডিও দেখে, এবং সবগুলো মানে আমার নিজের করা এভাবে করছিলাম যাতে আমার স্কিলটা আরও ডেভেলপ হয়। তো আমাদের এখানে আসলে একটা অ্যানিমেশন করতে গেলে টোটাল 3টা সফটওয়্যারে কাজ করা লাগে একজন অ্যানিমেটরের। অনেক অ্যানিমেশন সফটওয়্যার আছে যেখানে এক সফটওয়্যারে আসলে সব কাজ করা যায়, কিন্তু আসলে সফটওয়্যারের কাজ যদি কেউ শিখতে চায় তাহলে আমি যতটুকু বিশ্বাস করি 2 দিনে বেশি লাগে না সফটওয়্যারের বেসিকটা শিখতে, কেউ যদি একদম নতুনও হয়। তো 3টা সফটওয়্যার কি, বিশেষ করে হচ্ছে আপনার অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইনের জন্য অ্যানিমেট সিসি, যেখানে অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইন হবে। ফটোশপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং থাম্বনেল ডিজাইনের জন্য, এবং ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো। এই 3টা সফটওয়্যারের কাজ শিখতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। তারপরে যদি কেউ দিনরাত চেষ্টা করে 10-12 ঘন্টা কাজ করে ক্যারেক্টার ডিজাইন করে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে, সে এরকম বাকি ধরেন যে 12-13 দিনের মধ্যে একটা অ্যানিমেশন ছোট্ট একটা করতে পারে, মানে এই প্রসেসটা সে আসলে শেষ করতে পারবে। তার মানে আমরা আসলে এটা বলতেই পারি যে একজন মানুষ যদি চায় 3 মাসের মধ্যে শুধু একজন অ্যানিমেটর না, সে একজন ভিডিও এডিটর এবং সে একজন গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবে একজন অ্যানিমেটরের পাশাপাশি। আমি এটা বলছি না যে একজন হচ্ছে ভিডিও এডিটিং এর একটা স্কিলদের জন্য যে 3 মাস সময় দিবে সে যেরকম কোয়ালিটিফুল ভিডিও এডিট পারবে একজন অ্যানিমেটর সেরকম কোয়ালিটিফুল ভিডিও এডিট পারবে, এমনটাই বলছি না। তার কোয়ালিটি তো অবশ্যই ঘাটতি থাকবে, তবে একজন অ্যানিমেটর ভিডিও এডিটিং এর যে কোর বেসিক ফান্ডামেন্টালস সেটা সে পারে, এবং সে যদি চায় সে ইউটিউব দেখে বা সে প্র্যাকটিস করলে সে একটা ক্লায়েন্টকে ভিডিও এডিট করে দেওয়ার মতো ভিডিও এডিট সে পারবে। তার এটার জন্য আলাদা কোনো কোর্স করা লাগবে না, এবং এটার জন্য তার আসলে নতুন করে হিউজ টাইম দেওয়ার প্রয়োজন নেই, বা সে চাইলে একটা থাম্বনেল ডিজাইন করতে পারবে। আর দেখেন, নর্মালি ইউটিউবে যারা থাম্বনেল ডিজাইন করে থাকে তাদের মধ্যে অনেকে থাম্বনেল ডিজাইন করতে গেলে একটা ক্যারেক্টার নেয়, মানে একটা হচ্ছে মানুষের ছবি নেয়, পাশে একটা টেক্সট দিয়ে সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করে। কিন্তু আমাদের অ্যানিমেটররা কি করি আমাদের অ্যানিমেটর আমরা নিজেরাই থাম্বনেলের ক্যারেক্টার নিজেরাই ডিজাইন করি, নিজেরাই টাইপোগ্রাফি করি, নিজেরাই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। তার মানে কি এইখানে যারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং থাম্বনেল ডিজাইনে কাজ করে অ্যানিমেটররা, তারা ফটোশপের কিছু কিছু কাজ বেশি জানে, মানে তারা এখানে নিজেরা সব অ্যাসেট তৈরি করতে পারে। আর অন্যান্য গ্রাফিক ডিজাইনারদের মধ্যে অনেকেই আছে যারা কিনা মার্কেট প্লেসে কাজ করছে, কিন্তু সম্পূর্ণ অ্যাসেট তারা অনলাইন থেকে সংগ্রহ করে। ভাই, আমার একটি কোয়েশ্চেন আছে যে আমি তো এখন আকিজ মনোয়ারাতে আছি, তো আমার নিজের মানে ডেভেলপমেন্টের জন্য আমি আর কি কি করতে পারি পাশাপাশি? আর পাশাপাশি তো আপনার এআই এর একটা থ্রেড আসতেছে, তো একজন জুনিয়র অ্যানিমেটর হিসেবে আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি নিজেকে? দেখো, তুমি বর্তমানে একটা জবে আছো যেখানে তোমার স্যালারি রেঞ্জ যেটাই হোক, এখানে আসলে তো আটকে থাকলে হবে না, তোমার ফিউচারে আরো গ্রো করতে হবে। তো গ্রো করার জন্য একটাই যে তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানে তুমি যে অ্যানিমেশনে আছো সেই অ্যানিমেশনের কোয়ালিটি আরো ভালো করতে হবে যাতে করে তুমি এখানে পদোন্নতি পাও। এটা হচ্ছে একটা জিনিস, মানে তোমার বর্তমান স্কিলটাকে ডেভেলপ করতে হবে। পাশাপাশি তুমি যদি চাও যে না আমি ফিউচারে কোনো একটা জায়গাতে হচ্ছে
অ্যাজ এ ক্রিয়েটিভ হেড বা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসাবে, হেড অফ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে জব করি, যেখানে আমার স্যালারি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা থাকুক, বা বাইরে কোনো কোম্পানিতে জব করলে 5 লাখ 10 লাখ টাকা স্যালারি থাকুক, মানে আমি একটা ভালো একটা লাইফ লিড করতে পারি আর কি। হয়তো বাংলাদেশে জব করে আমি চাইলে একটা গাড়ি পর্যন্ত কিনতে পারি, এরকম যদি কিনা আমি চাই ভাইয়া, তাহলে এই জায়গা থেকে আমার কি করা উচিত, এরকমই তো তোমার কোশ্চেন। তাহলে ভাই এটার জন্য তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার প্রথমত এই অ্যানিমেশন স্কিলটাকে আরো বেটার করা উচিত, এবং আরো যেটা করা উচিত সেটা হচ্ছে, যেহেতু তুমি জব করবা বা তুমি জবের কথা বললা, তো বাংলাদেশে যেহেতু এমন কোনো একটা ইন্ডাস্ট্রি বা এমন কোনো একটা স্টুডিও নাই যেই স্টুডিও তোমাকে 2 লাখ টাকা স্যালারি দিয়ে বা 1.5 লাখ টাকা স্যালারি দিয়ে শুধুমাত্র অ্যানিমেটর রোলে নেবে, মানে তুমি শুধু অ্যানিমেশন রিডিংই করবা, এমনটা খুব কম, বা এমনটা হলেও তার সংখ্যা খুবই কম। তাই তোমার একটু সেফ খেলা উচিত। সেফ খেলাটা কিরকম উচিত, যে তোমার আসলে একজন অ্যানিমেটরের পাশাপাশি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হওয়া উচিত এবং একজন ডিরেক্টর হওয়া উচিত। কিরকম, ধরো যে তোমাকে যদি কেউ প্রাণ তোমাকে হায়ার করলো, বা আকিজ তোমাকে তাদের একজন মেইন, তারা যে প্রোডাকশন টিম আছে যেখান থেকে তাদের বিজ্ঞাপন তৈরি হয়, তাদের অ্যানিমেটেড বিজ্ঞাপন হোক, বা তাদের স্টিল ইমেজ হোক, বা তাদের হচ্ছে হিউম্যান দিয়ে বিজ্ঞাপন হোক, মানে নর্মাল আমরা অ্যাড যেগুলো দেখি বিজ্ঞাপন মানুষ, সেটা হোক, যে কোনো জিনিস হোক, সেইটার তোমাকে হেড করলো, তাহলেই কিন্তু তোমার স্যালারি ওরকম ভাবে হবে। এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানি বা বড় বড় এজেন্সিতে বা বড় বড় অনেক টেক প্ল্যাটফর্মগুলো আছে যেখানে এরকম ভিজুয়ালাইজার ক্রিয়েটিভ হেড যারা আছে তাদের স্যালারি রেঞ্জ অনেক ভালো হয়। এখন একজন অ্যানিমেটর আসলে খুব ভালো ভিজুয়ালাইজার হতে পারে, মানে একজন অ্যানিমেটরের জন্য একজন ভিজুয়ালাইজার হওয়াটা অনেক ইজি। কেন ইজি? দেখো, একজন অ্যানিমেটর হচ্ছে সে খুব সহজে অ্যানিমেশনের প্রিন্সিপালটা জানে, সে ক্যারেক্টারের এক্সাজারেশন কিরকম দেওয়া উচিত, কিরকম কালার প্লেট হওয়া উচিত সেটা জানে, কিন্তু অনেক ক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনার এটা জানে না। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সব ডিজাইনার জানে এমনটা না, কিন্তু একজন অ্যানিমেটর আসলে এটা জানাও লাগবে। অ্যাড এজেন্সিগুলোতে বা সেই কোম্পানির যেহেতু বিজ্ঞাপনের মধ্যে বর্তমানে আমরা জানি যে প্রায় 70 থেকে অনেক ক্ষেত্রে 90% বিজ্ঞাপন থাকে হচ্ছে কি ভিডিও বিজ্ঞাপন। আর ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে টেক্সট অ্যানিমেশন হোক, ক্যারেক্টার অ্যানিমেশন হোক, বা নর্মাল টিভিসি হোক, সেখানে কালার গ্রেডিং হোক, এই কাজগুলোই কিন্তু একজন অ্যানিমেটর ভালো করে বুঝতে পারবে, ভালো ফিডব্যাক দিতে পারবে। তার মানে তোমার একজন অ্যানিমেটর থেকে একজন ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হওয়াটা অনেক ইজি। এমনটা যদি হইতে হয় যে তুমি সেই টিমের এইসব বিজ্ঞাপনে তাদের হচ্ছে সুন্দর একটা অ্যানিমেশন বিজ্ঞাপন লাগবে, তুমি লিড দিতে পারো সেটাতে। তাদের একটা স্টিল ইমেজ লাগবে, তুমি সেটাতে লিড দিতে পারো। তাদের একটা ইলাস্ট্রেশন লাগবে, তুমি লিড দিতে পারো। তাদের একটা নর্মাল বিজ্ঞাপন লাগে, তুমি লিড দিতে পারো। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম ভালো একটা রোলে জব করার অপরচুনিটি থাকে। তো একজন অ্যানিমেটর হিসেবে তুমি যদি এই স্কিলগুলো ডেভেলপ করতে চাও, তোমার এখন যেটা করা উচিত, প্রথমত আর্টটাকে ভালো করে শেখা উচিত। আমাদের কালারের যে থিওরিটা আছে সেটা খুব ভালো করে শেখা উচিত। কালারের থিওরি আর্ট শেখার পরে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে ইলাস্ট্রেশনটা ভালো করে শেখা উচিত, কারণ আমাদের অনেক ইলাস্ট্রেশন বিজ্ঞাপন থাকে। ইলাস্ট্রেশনটা ভালো করে শেখা উচিত। দেখো, তুমি যেহেতু ইলাস্ট্রেশনের বেসিকটা এখন জানো, তার মানে তোমার যেটা করতে হবে, তুমি টাইম নেবা, যে তুমি জবের পাশাপাশি যে আমি 2 মাস বা 3 মাস আমি 5টা ইলাস্ট্রেশন করবো বা 2টা ইলাস্ট্রেশন করবো, কিন্তু ইলাস্ট্রেশনটা করার সময় খুব বেটার ইলাস্ট্রেশন করবো। তো এটার জন্য তুমি কি করবা, তুমি পিন্টারেস্টে যাবা, বা তুমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করবা, তুমি ফেসবুকে বা অন্য অন্য সেক্টর থেকে তুমি দেখবা যে ওয়ার্ল্ডের বেস্ট ইলাস্ট্রেশনগুলো কি কি হচ্ছে। ওইখান থেকে 50, 60, 100, 150 ইলাস্ট্রেশনের সাজেশন নেবা, নিয়ে তুমি চিন্তা করবে তাহলে আমি এদের মতো একটা বেস্ট একটা আউটপুট বের করবো আমার ভার্সনে। এরপরে তুমি অনেক দিন দিয়ে বেস্ট একটা ইলাস্ট্রেশন করবে। এখন বেস্ট একটা ইলাস্ট্রেশন করতে গেলে কিন্তু আর্টের ফিনিশিং ভালো দরকার। তার মানে তোমার আর্টটা আগে ভালো করে নেওয়া উচিত, তারপরে কালার, তারপর ইলাস্ট্রেশনে যাবা। তো এখন তুমি একজন অ্যানিমেটর, তুমি ভালো আর্ট পারো, তোমার কালার সেন্স খুবই ভালো, এখন তুমি ইলাস্ট্রেশনও করতে পারো। ইলাস্ট্রেশন যখন তুমি করতে পারো তখন তুমি কিছু পোস্টার বা ব্যানার ডিজাইন করবা, স্টিল বিজ্ঞাপনের ইমেজ ডিজাইন করবা। সেটা হতে পারে একজন মানুষ কোনো একটা প্রোডাক্ট হাতে ধরে আছে বা এরকম, কিন্তু ওইখানকার কালারগুলো খুব সুন্দর হোক। মানে তুমি এখন তাহলে কি করলা, তুমি একজন অ্যানিমেটর, তুমি ড্রয়িং পারো, কালার সেন্স ভালো, ইলাস্ট্রেশন পারো, এবং তুমি ব্যানার পোস্টার ডিজাইন করতে পারো খুব চমৎকারভাবে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি একটা মোশন গ্রাফিক্স ভিডিও তৈরি করতে পারো, যেহেতু এটা অ্যানিমেশনের মধ্যেই পড়ে। এবং তারপরে তুমি অনেক অ্যানিমেশন না করে বাসায় বসে বসে তুমি 2 মাস, 3 মাস, 4 মাস মিলে
প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে 1টা 2টা করে অ্যানিমেশন করতে পারো। আর মাঝে মাঝে প্র্যাকটিসে রাখার জন্য মাসে 1টা 2টা ইলাস্ট্রেশন। এইভাবে তোমার পোর্টফোলিওতে তুমি এই ক্যাটাগরিগুলো রাখবা যে তুমি এক ইলাস্ট্রেশন করতে পারো, তোমার কালার সেন্স খুবই ভালো, তুমি স্টিল ইমেজ দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারো, তুমি কার্টুন দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারো, তুমি মোশন গ্রাফিক্স পারো। এই জিনিসগুলো যদি তোমার পোর্টফোলিওতে থাকে এবং যেহেতু তোমার একটা এক্সপিরিয়েন্স আছে আকিজে জব করার, তো এটা আসলে তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তুমি যে কোনো জায়গাতে এরকম বড় বড় রোলে অ্যাপ্লাই করতে পারবা। তখন তারা যখন দেখবে যে না, এ তো খুব ভালো একজন আর্টিস্ট, এর কালার সেন্স খুবই ভালো, এ ইলাস্ট্রেশন পারে, অ্যানিমেশন পারে, স্টিল ইমেজ তৈরি করতে পারে, মানে স্টিল ইমেজ দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারে, তাহলে এ অ্যাজ এ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে আমাদের এখানে যুক্ত হতে পারে। তো এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি তোমার জবের পাশাপাশি আর্ট এবং কালার সেন্স খুব ভালো করার পরে ইলাস্ট্রেশন, স্টিল 1টা 2টা ইমেজ মানে বিজ্ঞাপন ডিজাইন এবং যা অ্যানিমেশন করবা বা বিজ্ঞাপন করবা, ছোট করো, 10 সেকেন্ড করো, কিন্তু বেস্ট ওয়েতে করো, যাতে করে এই পোর্টফোলিওটা তোমাকে ফিউচারে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে আর কি। এটা আমি তোমাকে বলবো। আমি অ্যানিমেশন করতে গিয়ে যা বুঝলাম যে ড্রয়িং স্কিলটা খুবই দরকার আসলে। পাশাপাশি আমি এখন ঢাকা আর্ট কলেজে ভর্তি হইলাম। তো এখন তো এআইয়ের যুগ বলতে গেলে, তো আমাদের সেক্টরে এআইটা কিভাবে থ্রেট হতে পারে, মানে আমাদের কি করা উচিত আসলে এআইয়ের বিরুদ্ধে? আচ্ছা, তুমি হচ্ছে অ্যানিমেশন সেক্টরে ভবিষ্যৎ দেখতে যাচ্ছ এবং তুমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি লাইফ টাইম অ্যানিমেশন সেক্টরেই থাকবা, মানে ক্রিয়েটিভ সেক্টরে থাকবা আর কি। হতে পারে অ্যানিমেশনের মোশন অ্যাড, হতে পারে স্টিল অ্যাড বা ইলাস্ট্রেশন, যেটাই হোক না কেন। তো এআই আসলে কিভাবে আমাদের থ্রেট হতে পারে? দেখো, এআইটা আমাদের জন্য যদি আমরা ধরি তাহলে অনেক বড় থ্রেট, কারণ 2030 সালের মধ্যে এআই পারবে না এমন কোনো কাজ নাই বলা চলে একভাবে। আরেকভাবে বলা চলে যে এআই সব কাজই পারবে, কিন্তু সেই কাজটাকে ইনহ্যান্স করে ভালো স্টোরি টেলিং এর মাধ্যমে মানুষের কাছে সেলেবল করাটা হচ্ছে যে করতে পারবে সে টিকে থাকবে। বিষয়টা কিরকম দেখো, সবার কাছে কিন্তু মোবাইল ফোন আছে, বা সবার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, বা সবার কাছে বলা চলে যে মোটামুটি গ্রামের ছেলে মেয়ে আছে বা ফ্রেন্ড সার্কেল আছে। সবাই কি সেই মোবাইল ফোন দিয়ে বা সেই ক্যামেরা দিয়ে খুব ভালো একটা গল্প তৈরি করতে পারে? হ্যাঁ, গল্প তৈরি করে সে কি ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়ে ফেমাস হতে পারে? পারে না। তার মানে সবার কাছে কিন্তু অ্যাক্সেস আছে ক্যামেরার, কিন্তু সবাই ভালো ফিল্ম বা ভালো শর্ট ফিল্ম তৈরি করতে পারে না। আইফোন দিয়েও শর্ট ফিল্ম তৈরি করে অনেকে অ্যাওয়ার্ড পেয়েছে। এখন বাংলাদেশে তো বলা চলে যে প্রতি মহল্লায় মহল্লায় আইফোন আছে, অনেক মহল্লায় 10টা 5টা আছে, অনেক গ্রামে ঘরে ঘরে আছে, কিন্তু সবাই তো শর্ট ফিল্ম তৈরি করতে পারে না। সেরকম ভাবে এআই আসলে যে কোনো ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবে ইন ফিউচারে। হতে পারে কি তুমি সেটা কাস্টম তৈরি করলে তোমার এক্সপ্রেশন এআই থেকে বেটার থাকবে, এটা হতে পারে। আবার কিছু কিছু জায়গায় এআইয়ের মতো এক্সপ্রেশন কাস্টম ভাবে দিতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু ওই যে অ্যানিমেশনটাকে সেলেবল করতে, সেলেবল মানে একটা ইমেজ বা একটা পিকচার বা একটা ভিডিও যেটাই হোক না কেন, সেটা যদি মানুষ দেখে মজা পায়, মজা পাওয়ার পর যদি এন্টারটেইন পায় আসলে, আর সে যদি সেলের জিনিস হয় মানে কোনো বিক্রির জিনিস হয়, সেটা থেকে যদি সে কোনো একটা প্রোডাক্ট কিনে, তাহলে সেটাকে সেল বলে। সেল দুইটা জিনিস হয়, একটা হচ্ছে এন্টারটেইন, একটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনা। তো এই সেলেবল করতে পারবে সেই যে এই সেক্টরে কাজ করবে। হুট করে একজনে এসে হুট করে একটা অ্যানিমেশন বানিয়ে এসে এমন একটা অ্যানিমেশন বানাতে পারবে না যেটা আসলে মানুষ দেখে বাহবা দিবে। কিন্তু এটা সত্য যে আগের তুলনায় একজন যদি আগে এআই আসার আগে একটা অ্যানিমেশন বানাতে একজন 6 মাস ট্রাই করতে, এখন একজন কথার কথা 1 মাস ট্রাই করলে পারবে, কিন্তু তাকে সময় সেক্টরে দেওয়াই লাগবে। হ্যাঁ, আবার আমরা অনেকে মনে করতেছি যে আসলে এআই আসা পরে মনে হয় সব অ্যানিমেটরদের চাকরিটা আসলে নাই হয়ে যাবে। বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে এরকম যে এআই আসার আগে অ্যানিমেশন খুব কম ইউজ হতো, এআই আসার পরে অ্যানিমেশন আরো বেশি ইউজ হবে। আগে হচ্ছে অনলাইনে কয়টা কোম্পানি তাদের ফুল অপারেশন চালাতো, খুব কম, এখন কিন্তু সব কোম্পানি হচ্ছে। তো ফিউচার হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটে। তো ফিউচারে দেখা যাবে যে বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গাতে বা ওয়ার্ল্ডে সম্পূর্ণ পোস্টার, ব্যানার, বিলবোর্ড সব নিষেধ হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ দেখুন অনলাইনে হয়ে যাবে, বা বিলবোর্ড থাকলেও সেটা আসলে এলইডি টাইপ থাকবে। কারণ পোস্টার আসলে আমাদের যেরকম পোস্টার অনেক লাগানোর কারণে অনেক দিকে ক্ষতি হয় আর কি, দেখা যায় দেখতে খারাপ লাগে আমাদের বিভিন্ন স্থাপনাগুলো, বা পোস্টারের অনেক ক্ষতিকারক দিকও আছে, যার কারণে এটা সম্পূর্ণ ব্যান হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রচারণা অনলাইন ভিত্তিক হয়ে যাবে। এই কারণে প্রচুর অ্যাডের চাহিদা হবে, অ্যাডের চাহিদা হতে অ্যানিমেশনের চাহিদা অনেক হবে, প্রচুর কাজ হবে। এখন এতগুলো কাজ তো আর একজন মানুষ করতে পারবে না। আর ওই যে বললাম একটা কাজকে সেলেবল করতে গেলে
তুমি একটা প্রম্পট লিখে দিবা, তুমি তোমাকে এআই কে বলবা যে আমাকে 10টা অ্যানিমেশন করে দাও এই স্টাইলে, অ্যানিমেশন করেও দিতে পারবে। কিন্তু এই অ্যানিমেশনটাকে সেলেবল করতে হয় এন্টারটেইন পারপাস বা হচ্ছে বিক্রি পারপাস, অবশ্যই এখানে হিউম্যান টাচটা লাগবে। এটা যত দিনে আসুক হিউম্যান টাচ লাগবে। ওই যেরকম ভাবে বললাম, ক্যামেরা সবার কাছে আছে, ক্যারেক্টার আছে, কিন্তু ভালো শর্ট ফিল্ম সবাই বানাতে পারে না। এখন ফিউচারে তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখন থেকে যত ভালো স্টোরি টেলিং শিখতে পারবো, আমরা এখন থেকে যত ভালো কালার সেন্স আমাদের থাকবে, আমরা এখন থেকে হচ্ছে যত বেটার আমাদের গল্প ফুটে তোলার দক্ষতা থাকবে, তখন আমরা এআইদের তত ভালো তুলতে পারবো। যেমন আমরাই নিজেরা চিন্তা করতেছি যে ইন ফিউচার আমরা যেটা করবো, আমরা এআই দিয়ে স্টোরি বোর্ড করবো। স্টোরি বোর্ড করার পরে ওই স্টোরি বোর্ডটাকে আমরা আবার নিজেরা পার্সোনালি ফিডব্যাক দিয়ে মডিফাই করবো। তো আমরা যে স্টোরি বোর্ড আগে ধরো যে 3 দিনে করতাম, ওই স্টোরি বোর্ড এখন আমরা 3 ঘন্টায় করবো। এরপরে আমাদের যদি কোনো ক্লায়েন্টের চাহিদা থাকে, সে একটা ব্যাকগ্রাউন্ড স্টাইল, ওই স্টাইলে ব্যাকগ্রাউন্ড যদি এআই করতে পারে, আমরা এআই দিয়ে করবো। করার পরে আমরা আবার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের মতো করে করব। কারণ সব ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে করলে কোনো জায়গাতে যদি খারাপ হয়, সেটাকে আমরা ঠিক করব। ঠিক করার পরে তারপরে যেটা করব, আমরা ক্যারেক্টার লাগলে এআই দিয়ে রাফ স্কেচ করবো, মানে আইডিয়া নিব, তারপরে ক্যারেক্টার বানিয়ে তারপরে অ্যানিমেশন করব। ইভেন ক্লায়েন্টের যদি চাহিদা থাকে, ভাই শুধু তুমি বানিয়ে দাও আমাকে, তাহলে আমরা অ্যানিমেশনটাও এআই দিয়ে করবো। মানে সম্পূর্ণ কাজ হবে এআই দিয়ে। সম্পূর্ণ কাজ হতো কি, একদম আগে 1934 সালের দিকে সম্পূর্ণ কাজ হতো খাতা কলমে, তারপর উপরে ছবি তুলতো, হ্যাঁ পেপার অ্যানিমেশনে। তারপরে কি হলো, সফটওয়্যার দিয়ে করলো। যখন সফটওয়্যার আসলো, তখন হাজার হাজার মানুষ বলছিল কি যে সফটওয়্যার এটা আমাদের জন্য খারাপ, এটা আমাদের জন্য থ্রেড, আমরা সুন্দর সুন্দর আর্টিস্টরা জল রং দিয়ে অ্যানিমেশন করি, আমাদের আর্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো তাহলে কি সফটওয়্যার আসেনি? অবশ্যই এসেছে। তো এখন এআই এসেছে, এখন সবাই বলতেছে যে এআই এসেছে, যারা আমরা সফটওয়্যার অ্যানিমেশন করি তাদের সব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জব ধ্বংস করে ফেলতেছে। এমনটা না। আগে যখন কিনা আর্ট করে করে অ্যানিমেশন করতে খাতায়, তখন কয়টা অ্যানিমেশন বের হতো, এখন সফটওয়্যারে কয়টা বের হচ্ছে? বেশি। এআইয়ের সাথে আরো বেশি বের হবে। তার মানে কি, এআই হচ্ছে একটা টুলস। এআই সবই করতে পারবে, কিন্তু করাতে পারবে না সবাই। ঠিক আছে, এইটাই বলবো। তো এআইকে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এআইকে নিয়ে কাজ করতে হবে। তুমি দুইটা হইতেই কাজ করতে পারো। দেখো এখন যারা কিনা এখনো ফ্রেম বাই ফ্রেম হাতে আর্ট করে সব অ্যানিমেশন করে, তো বাংলাদেশে কয়টা কোম্পানি আছে যে 20 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে একটা বিজ্ঞাপন বানাবে প্রতি বছর, বা সে 10টা বিজ্ঞাপন বানাবে? আমি দেখতেছি যে, আমি যদি একটু নামই বলি আর কি, যেমন রকমারি, প্রাণ, তারপর অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, তাদের ম্যাক্সিমাম তারা বিজ্ঞাপন তৈরি করতেছে এআই দিয়ে। তো কয়টা কোম্পানি আছে যে তারা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবে? করবে না। তো আপনি যদি না হয়, তাহলে আপনি মার্কেট না থাকলে কেন বানান? তার মানে যে একদম ফ্রেম বাই ফ্রেম উঠে গেছে এমন না। এখন মনে অনেকে পেপারে অ্যানিমেশন করে, তো সেই অ্যানিমেশনটা কেন করে? তার ভালোবাসার জায়গা থেকে, বা তার কোনো ফান্ড নিয়ে করে। তো পেপার অ্যানিমেশন থাকবে, সফটওয়্যার অ্যানিমেশন থাকবে, এআই অ্যানিমেশন থাকবে। পার্থক্যটা হচ্ছে প্রোডাকশনে। পেপার থেকে সফটওয়্যার প্রোডাকশন বেশি, সফটওয়্যার থেকে এআই তে প্রোডাকশন বেশি। আর এটা করতে পারবে সেই যে অ্যানিমেটর। তাহলে ভাই আমরা ধরে নিতে পারি এআই আমাদের জন্য ট্রেড না, বরং আমরা এআই কে ইউজ করে আরো সময়টা কমাতে পারি, আরো হেল্প নিয়ে কাজটা করতে পারি। কিছুদিন আগে আমি একটা অ্যানিমেশন দেখলাম, যে ডিজনির অ্যানিমেটর অ্যারন ব্লেসের, উনি মানে পেপার অ্যানিমেশন যেটা করছিল প্রায় 3 বছর সময়। তো এআই যেহেতু সেই ক্ষেত্রে সে সময়টা কমাতে পারে, সেম আউটপুট নিয়ে সময়টা কমাতে পারে। সো এই জায়গা থেকে আমরা আসলে থ্রেডটা মনে করছি না আর কি। আমি তাহলে একটা কথা আপনাদের সবাইকে বলি, দেখেন এআই আসার আগে আমাদের বাংলাদেশে কয়টা অ্যানিমেশন ফিল্ম হয়েছে? হয়নি। কিন্তু এআই আসার পরে আমরা অ্যানিমেশন প্লাস এআই, এটাকে আমি এমনভাবে বিল্ড আপ করতেছি আমাদের টিম, যে আমরা বছরে 2টা অ্যানিমেটেড ফিল্ম তৈরি করব। এবং সেই অ্যানিমেটেড ফিল্মে এই যে বললাম, স্টোরি বোর্ডে, ব্যাকগ্রাউন্ডে, অ্যানিমেশনে, ভিএফএক্সে, ক্যারেক্টারে, সব জায়গাতে আমরা এআইয়ের হেল্প নিয়ে আমরা 2টা অ্যানিমেটেড ফিল্ম আনবো। বিশেষ করে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে একটা ফিল্ম আনবো প্রতি বছর, সেটা ইচ্ছা আছে ডিসেম্বরের দিকে রিলিজ দেওয়ার। এবং হচ্ছে আমাদের নর্মাল ঈদ বা নর্মাল কাহিনীর একটা ফিল্ম তৈরি করব। এই যে আমরা ফিল্ম তৈরি করার একটা ইচ্ছা পোষণ করতে পারতেছি বা আশা দেখতে পারতেছি, এটা এআই ছাড়া দেখাটা আমাদের জন্য ইম্পসিবল ছিল। কারণ কি, একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করতে গেলে সেখানে আমাদের কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকার ইনভেস্টমেন্ট দরকার ছিল এআই ছাড়া আর কি অ্যানিমেশন ফিল্ম করতে। এটা বাংলাদেশের স্যালারি রেঞ্জ। আর যদি কিনা আমি চিন্তা করি যে আমি আসলে
খুব ভালো অ্যানিমেটেড ফিল্ম করবো, তাহলে আমার 20 থেকে 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার। তো এত টাকা আমাকে কে দিবে? এখন একটা ফিল্ম তৈরি করতে গেলে আমি এআই হেল্প নিয়ে 10 লাখ 20 লাখ বা 30 লাখ টাকায় করতে পারবো। মানে আমার তো নিজেই আমি স্যালারি নিচ্ছি না, বা এরকম আমার এখানে অনেক ক্রিয়েটিভ হেড যারা থাকবে তারা স্যালারি নেবে এরকম ভাবে। তো এটা আসলে আমরা স্বপ্ন দেখতে পারি এআই এর মাধ্যমে। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, এখন আপনারা দেখবেন যে গুগলের মাধ্যমে, গুগল VO3 মাধ্যমে আপনারা অনেক দারুণ দারুণ শট নিতে পারেন, যে গ্রামের বাড়িতে আগে গরুর গাড়ি কিভাবে যেত, 1971 সালে 70 সালের দিকে বাংলাদেশের পরিবেশ কিরকম ছিল, পুকুর পাড় কিরকম থাকতো, ঘরবাড়ি কিরকম থাকতো, বাজার কিরকম থাকতো, এরকম শটগুলোর রেফারেন্স এখন আপনারা এআই দিয়ে যতটা সুন্দরভাবে নিতে পারতেছেন, এআই না থাকলে তো চিন্তাই করতে পারতেন। এগুলো ভিজুয়াল করতে ভিজুয়ালাইজার যে রাখতো, মানে যে শুধুমাত্র ভিজুয়াল করতো, মানে ফার্স্টে সে ভিজুয়াল করতো যে গ্রামের বাড়িগুলো এরকম হইতে পারে, ভাই তার স্যালারি দেওয়া লাগতো একটা মুভি তৈরি করতে গেলে কমপক্ষে 30 থেকে 40 লাখ টাকা, মানে শুধু তার স্যালারি, যে ভিজুয়াল করবে যে এরকম এরকম থাকবে। তো এখন কি হচ্ছে, এখন এআই আমাদের ভিজুয়ালাইজার হিসেবে হেল্প করতেছে। এখন ওই ভিজুয়ালাইজারই তাকে 2 লাখ টাকা দিলে বা 3 লাখ টাকা দিলে সে একটা ফুল মুভির, মানে এআই দিয়ে যে আমি ভিজুয়ালাইজ করে করবো সেই ভিজুয়ালাইজগুলোকে আরও সে ইনহ্যান্স করে দিতে পারবে, যে এখানে এটা দরকার, এখানে এটা থেকে এখানে এটা দরকার। এআই আসাতে কি হবে, আমেরিকা বা চায়না বা ইন্ডিয়ার খুব বড় বড় প্রোডাকশন হাউস শুধুমাত্র অ্যানিমেশন মুভি তৈরি করবে না, শর্ট ফিল্ম তৈরি করবে না, শর্ট ফিল্ম আমিও তৈরি করবো, শর্ট ফিল্ম আপনিও তৈরি করবেন, আমিও মুভি তৈরি করতে পারবো, আপনিও মুভি তৈরি করতে পারবেন কম বাজেটের মধ্যে। সেটা কিন্তু আমাদের জন্য এক প্রকার আশীর্বাদ বলা চলে। ধন্যবাদ ভাই, আজকে এখানে এসে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এআই সম্পর্কেও জানলাম। তো যারা এই আমাদের সেক্টরে নতুন আসতে চাচ্ছে তাদের প্ল্যানটা কিভাবে আসলে সাজানো উচিত, আপনি কি মনে করেন কিভাবে? ঠিক আছে ফয়সাল, তাহলে আমি তোমাকে বাজার নতুন আছেন ক্রিয়েটিভ সেক্টরে বা অ্যানিমেশন সেক্টরে, ভিডিও এডিটিং সেক্টরে আপনারা কাজ করে এই সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তাদের আমি একটা রোড ম্যাপ জানাই যে কীভাবে আপনি ক্লায়েন্টের কাজ পেতে পারেন, জব পেতে পারেন, বা কীভাবে আসলে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত আপনি যাবেন, এটার প্রসেসটা কেমন হওয়া উচিত। দেখেন আমাদের ক্রিয়েটিভ সেক্টরে যে কোনো সেক্টরটার কাজ শেখাটা 3টা স্টেপ থাকে। একটা স্টেপ হচ্ছে টুলস। কি টুলস? হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য যেটা দিয়ে আপনি ডেভেলপ করবেন সেটা টুলস হতে পারে, কোডিং হলে কোড টুলস হতে পারে, ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসের টুল, আরও যেসব সাইট আছে তার টুলস। তুমি যদি ইউআই ইউএক্স এর ডিজাইনে কাজ করে তাহলে ফিগমা টুলস জানা লাগবে, ভিডিও এডিটিং এর জন্য একটা প্রিমিয়ার প্রো, অ্যানিমেশনের জন্য অ্যানিমেট-সি বা মোহো, পাশাপাশি অ্যানিমেট-সির ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য ফটোশপ বা অ্যানিমেট-সি বা ক্লিপ স্টুডিও, এবং ভিডিও এডিটিং এর জন্য এবং ভয়েস রেকর্ডের জন্য অডাসিটি, অ্যাডোবি অডিশন বা এফএল স্টুডিও। তো এই জিনিসগুলো তোমার টুলসের কাজ শিখতে হবে। তো টুলসের কাজ তুমি কোর্স থেকে নাও শিখতে পারো, টুলসের কাজ ম্যাক্সিমাম সময় ইউটিউবে পাওয়া যায়। তুমি ইউটিউবে সার্চ দিয়ে প্রথমে ওই টুলসের কাজগুলো শিখবা। প্রথমে তুমি তো জানলা যে আমাদের অনেক ফ্রি ভিডিও আছে যে একটা অ্যানিমেশন করতে কি কি প্রসেস করা হয়ে থাকে। আমাদের কোর্সে গেলেও যে কেউ ফ্রিতে দেখতে পারবে এই জিনিসগুলো, যে একটা অ্যানিমেশন কোন কোন প্রসেসে হয়। ইভেন আমরা একটা শর্টসও ফ্রিতে করে দেখিয়েছি, মানে অ্যানিমেশন রিলসও করে দেখেছি ফ্রিতে। এবং অ্যানিমেশন যেহেতু সে জানলো, প্রত্যেকটা সেক্টরে সে সার্চ করলে জানবে যে এটা আসলে প্রসেসটা কি হয়। তো প্রথমে টুলসের কাজ শিখবে, তারপরে কি একটা প্রোডাক্ট রেডি করা, সেকেন্ড ধাপ। অ্যানিমেশনের একটা অ্যানিমেশন কমপ্লিট করা, যেরকমই হোক প্রথমবার তার কোয়ালিটি চিন্তা করা যাবে না। একটা অ্যানিমেশন করবো আগে, মানে প্রসেসটা শেষ করব। আমি যদি গ্রাফিক ডিজাইন করে আমি একটা থাম্বনেল ডিজাইন করবো, একটা আউটপুট বের করবো, আমার কাজ হচ্ছে একটা আউটপুট বের করা। ভিডিও এডিট হলে কি আমার কাজ হচ্ছে আগে একটা ভিডিও এডিট করা, মানে একদম শুরু থেকে ভিডিওগুলোকে কাট করে সুন্দর করে ট্রানজিশন করে মাঝে মাঝে বিরল দিয়ে, টেক্সট দিয়ে, ইফেক্ট দিয়ে, যদি কোনো নয়েজ থাকে ভয়েসে নয়েজ রিডাকশন করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি আগে একটা ভিডিও এডিট করবো, একটা আউটপুট বের করবো। তাহলে আমি একটা আউটপুট বের করলাম, আমি সেকেন্ড ধাপে চলে আসছি, টুলসের কাজ শিখছি, আউটপুট বের করছি, সেকেন্ড ধাপে চলে আসছি। থার্ড স্টেজ যেটা, সেই স্টেজ আসলে চলমান, সেটা কোনোদিন শেষ হবে না, সেটা কি কোয়ালিটি ডেভেলপ করা। তো এখন কাজ হচ্ছে আমার কোয়ালিটি ডেভেলপ করা। এখন এই কোয়ালিটি ডেভেলপ করার টাইমেই আসলে আপনার একটা রোড ম্যাপ তৈরি করে নিতে হবে। প্রথম থেকে নিতে পারেন যে আমি এই কয়েকদিনের টুলসের কাজ শিখবো এতগুলো, আমি তারপরে এই কয়েকদিনে আমি একটা প্রোডাক্ট রেডি করব, সেটা অ্যানিমেশন হতে পারে, ভিডিও হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে। আমি তারপরে এই কয়েকদিনে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো সেটা জানাই, তার আগে একটু ছোট কথা বলে নিই। আমি যখন কাজ শুরু করি শেখা, আমি প্রথমে জানছি যে কি কি সফটওয়্যারে কি কি কাজ করা যেতে পারে অনলাইনে সার্চ করে। আমি প্রথমে জানছি যে ভিডিও এডিটিং এর জন্য সব থেকে সহজ হচ্ছে ক্যামটেসিয়া। এইটা 2016 সালের কথা, আমি ক্যামটেসিয়াতে ফার্স্ট এডিটিং শিখছি।
পরে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখলাম হিট ফিল্ম নামে একটা সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারে অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা মিক্সার ভার্সন, মানে এখানে দুইটা কাজই করা যেত। হিট ফিল্মসের কাজ শিখেছি। তারপরে দেখলাম যে স্লাইড ভিডিও তৈরি করার জন্য ইমেজ দিয়ে অন্ডারশার ভালো, ফিল্মোর অন্ডারশারে কাজ শিখছি। তারপর হচ্ছে আফটার ইফেক্টসের কাজ শিখছি, তারপরে প্রিমিয়ার প্রো, তারপরে আমি ব্লেন্ডারে কাজ শিখছি। ব্লেন্ডারে কাজ কেন শিখলাম, ব্লেন্ডারে কাজ কেন শিখেছিলাম, তখন ব্লেন্ডারে অনেক ইন্ট্রো তৈরি করতো ইউটিউবাররা, প্রচুর ইন্ট্রোর অনেক টিউটোরিয়াল ছিল ইউটিউবে, ইন্ট্রো বানাতে অনেক ভালো লাগতো। ব্লেন্ডারে কাজ শিখছি। আমি কিভাবে শিখতাম, আমি প্রথম হচ্ছে ক্যামটেশের কাজটা শেখা পরে, হিট ফিল্মের কাজ শেখা পরে, এরপরে আমি একটা রোড ম্যাপ করলাম যে ইন্ডাস্ট্রিতে সবাই দেখি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করে, তাহলে আমি এই একটা সপ্তাহ প্রিমিয়ার প্রো কাজ শিখবো। আচ্ছা, প্রিমিয়ার প্রো কতগুলো টুলস আছে আমি জানলাম, ইউটিউব থেকে কতগুলো ক্লাস আছে, হ্যাঁ, টুলসগুলো কাজ জানলাম। এরপরে আমি টুলসগুলো নোট করলাম একটা ডায়েরিতে, নোট করার পরে আমি টুলসগুলো কাজগুলো শিখলাম এক একটা করে। সেমভাবে আফটার ইফেক্টসের টুলসের কাজ শিখলাম, সেমভাবে ব্লেন্ডারের টুলসগুলো কাজ শিখলাম, এবং ব্লেন্ডারে একটা আমি ইন্ট্রো তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু আমার কম্পিউটারের ল্যাপটপের কনফিগারেশন সব মিলে আসলে ব্লেন্ডারের কাজটা তখন শেষ করা হয় নাই। কিন্তু ব্লেন্ডারের একদম বেসিক একটা শেপ তৈরি করা, বক্স নেওয়া, বক্সে একটা শেপ তৈরি করা, একটা ক্যামেরা ধরা, লাইট দেওয়া, এই জিনিসগুলো কিছুটা জানতাম, শিখেছিলাম আর কি সেই 2016 সালে। তো এইভাবে আসলে আমার টুলসের কাজ শিখেছি। তারপরে আমি জানতে পারি যে ইউটিউব থেকে আসলে আর্নিং করা যায়, আমি ইউটিউবে ঢুকে যাই আর ওইদিকে আগাইনি। এখন হলে আমি যেটা করতাম, আমি টুলস একটা রোড ম্যাপ করতাম যে এই কয়দিন আমি টুলসের কাজ শিখবো, এই কয়দিন একটা প্রোডাক্ট রেডি করবো, এই কয়দিন আমি ক্লায়েন্ট হান্টিং করবো। ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমি যে কোনো সেক্টরে কমপক্ষে 2 মাস থেকে 3 মাস টাইম নিতাম। কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবো, প্রোডাক্ট রেডি করার পরে। এখন আমার কাজ হচ্ছে, যদি আমি একজন অ্যানিমেটর হই, আমি কমপক্ষে 3টা অ্যানিমেশন ভিডিও করব, এবং প্রত্যেকটা অ্যানিমেশনের কোয়ালিটি হতে হবে অনেক সুন্দর। এবং প্রথম থেকে যখন কিনা আমি টুলসের কাজ শিখবো, আমি পাশাপাশি ওই সেক্টরের কমিউনিটিতে যুক্ত হতাম, ফেসবুক কমিউনিটিতে, এবং ওই সেক্টর টপার যারা আছে তাদেরকে ফলো করতাম প্রথম দিন থেকে, ফার্স্ট ডে থেকে। অ্যানিমেশন শিখলে অ্যানিমেশন সেক্টর টপারদের ফলো করতাম, কমিউনিটিতে যুক্ত হতাম, মানুষদেরকে কমেন্ট করতাম, ভালো ভালো অ্যাপ্রিসিয়েট করতাম, টপার যারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতাম, তাদের কাজে অ্যাপ্রিসিয়েট করতাম ফার্স্ট ডে থেকে। ওই টুলসের কাজ থেকে শুরু করে তারপরে প্রজেক্ট রেডি করতাম, একটা মানে প্রোডাক্ট রেডি করতাম, প্রোডাক্ট রেডি করার সময়ও করতাম, এবং আমি চেষ্টা করতাম প্রোডাক্ট রেডি করার সময়ই আমি পোস্ট করতাম গ্রুপে। পোস্ট করে আমি সবাইকে বলতাম, হেই হ্যালো, আমি কিন্তু মার্কেটে আসতেছি, হ্যাঁ, মানে এরকম কিছু একটা জানানো যে আমি কিন্তু মার্কেটে এন্ট্রি নিচ্ছি, যাই হোক না কেন, আমার কাজ খারাপ হোক সমস্যা নাই, আমি তো নতুন, তাই না, তাই মার্কেটে এন্ট্রি নিচ্ছি। কাজ শেখার পাশাপাশি কি করলাম আমরা, দুইটা কাজ, একটা হচ্ছে কমিউনিটিতে যুক্ত হওয়া, কমিউনিটি লিডার বা টপারদেরকে ফলো করে ফিডব্যাক দেওয়া, কমিউনিটি সবাইকে ফিডব্যাক দেওয়া, এবং নিজের কাজগুলো পোস্ট করা। এরপরে আমি ওই যে প্রোডাক্ট রেডি করার পরে একবার আমি যখন কোয়ালিটিফুল কাজ শিখবো এবং আমার পোর্টফোলিও তৈরি করবো, তখন আমি অ্যানিমেটর হলে 3টা ভালো টাইপের ভিডিও তৈরি করতে আমি চিন্তা করলাম আমি 1 মাস জুড়ে একটা ভিডিও তৈরি করে দেবো। ভিডিও তৈরি করে 20 সেকেন্ডে, কিন্তু ভিডিওটা হতে হবে বেস্ট। আমি ফলো করতাম মার্কেটে বেস্ট অ্যানিমেশন কে বানায়, তখন তাকে কপি করার চেষ্টা করতাম, কপি করে আমার একটা ওন ভার্সন করতাম বেস্ট করে। ওই যে আমি কাজটা শুরু করতাম, ফার্স্ট ডে থেকে আমি পোস্ট করা শুরু করতাম বিভিন্ন কমিউনিটিতে, এবং একটা পেজ খুলতাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতাম, এবং হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট খুলতাম, পাশাপাশি পিন্টারেস্ট, বিহেন্স। আমার প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গ্রুপগুলোতে দিতাম। এরপরে মাঝে মাঝে শর্টস তৈরি করতাম, ওই স্ক্রিন রেকর্ড ভিডিও ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে দিতাম। ফাইনাল প্রজেক্টটা আমি বিহেন্সে দিতাম, ইউটিউবে দিতাম, ফেসবুকে দিতাম, সবাইকে বলতাম যে আমি এইরকম একটা কাজ করেছি, কেউ যদি চান আমাকে কাজ দিতে পারেন। প্রথম মাসে এইভাবে আমি কাজ করতাম 1 মাস জুড়ে, 20 থেকে 30 সেকেন্ডটা ভিডিও, পাশাপাশি কমিউনিটিতে নিচে একটা স্ট্রং পোর্টফোলিও বা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতাম। সেকেন্ডটা তৈরি করতাম 2য় মাসে, থার্ডটা তৈরি করতাম 3য় মাসে। 3 মাস যাওয়া পরে এখন দেখ আমার কাছে কি আছে। আমি কমিউনিটিতে পরিচিত একজন, জানে যে এই ছেলেটা নতুন অ্যানিমেশন করতেছে, মোটামুটি ভালো অ্যানিমেশন করে। টপার যারা আছে, যারা অ্যানিমেশনে কাজ করে, তারাও জানে যে না, এই ছেলেটা মোটামুটি ভালো অ্যানিমেশন করে, ছেলেটা ভালো, মাঝে মাঝে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। 3 মাস পরে গিয়ে আমি টপারদের এজেন্সিকে নক দিতাম যে ভাইয়া, স্যার, আপু, ম্যাডাম, যে আমি দেখেন এরকম অ্যানিমেশন করি, আপনাদের যদি কখনো অ্যানিমেটর প্রয়োজন হয় আপনি আমাকে করতে পারেন, এটা আমার পোর্টফোলিও। জানি আমার কাজ অনেক বিগিনার লেভেলের, কিন্তু আপনি যদি আমাকে সুযোগ দেন, আপনার সাথে যদি কাজ করার সুযোগ হয়, তাহলে আমি কাজে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমার ভাইয়া প্রাইস রেঞ্জ নিয়ে কোনো অসুবিধা নেই, জাস্ট ভাইয়া একটু পারিশ্রমিক হলেই হবে, আমি কাজ করতে ইচ্ছুক, এরকম হয়ে সবাইকে মেল করতাম। তখন তারা কি দেখতো বলতো, যে না, এই ছেলেটাকে তো আমি গ্রুপে দেখি, না রে এই ছেলেটা তো আমাকে লাইক করে, কমেন্ট করে, তখন সে একটা রিপ্লাই দেয় বেশিরভাগ সময় যে ঠিক আছে ভাইয়া, তোমার কাজ দেখেছি আমি, তুমি খুব ভালো কাজ করো, আমার যদি কাজ প্রয়োজন হয় তোমাকে জানাবো। খুব বেশি প্রেশার দেওয়া না তাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, কখনো যদি ভুলে যান, না জানাতে পারেন, তাও সমস্যা নেই,
প্যারা নাই ভাইয়া, যখন আপনি ফ্রি হন, যখন আপনার কাজ আছে আপনি আমাকে জানান। তখন সে আরেকটা জিনিস দেখলো, না রে সেটা বুঝে আমি ব্যস্ত আছি, ও ব্যস্ত থাকুক না বসে বসে রিলস দেখুক, সেটা আমার দেখার বিষয় না। অনেক এজেন্সি ওনার্স আছে বসে বসে রিলসও দেখতে পারে অনেক টাইমে, সে তার মেন্টাল প্রেশার কমানোর জন্য দেখতেছে, কিন্তু আমার বুঝতে হবে ওই টাইমে সে ব্যস্তই আছে। তার মানে তাকে আমার সবসময় প্রায়োরিটি দিতে, সবসময় বোঝাতে হবে ভাই আপনি অনেক বড় একজন, আপনি ব্যস্ত থাকতেই পারেন, নাও জানাতে পারেন, ভুলে যেতে পারেন, কোনো প্রেশার নাই ভাই, জানায়। তখন সে আরো রিল্যাক্স হয়ে বুঝবে না এর সাথে আমার কাজ করা হচ্ছে, সে আমাকে ওইভাবে প্রেশার দিচ্ছে না। তো এইভাবেই আসলে একটা মানুষের বা নতুন যারা তাদের রোড ম্যাপ করা উচিত। প্রথমে টুলসের কাজ শেখা, একটা প্রোডাক্ট রেডি করা, কোয়ালিটিফুল প্রোডাক্ট বানানো, মানে পোর্টফোলিও তৈরি করা, পাশাপাশি কমিউনিটিতে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। এখন অনেকে যেটা ভুল করে ভাই, আমাদের এখানে অনেকে বলে কি তুমি 2টা অ্যানিমেশন ভিডিও তৈরি করো, 2টা হচ্ছে গিয়ে মানে ডিজাইন তৈরি করো, 10টা ডিজাইন করে তুমি হচ্ছে মেল কালেক্ট করো, মেল কালেক্ট করে তাদেরকে তুমি একের পর এক কোল্ড মেল পাঠাতে থাকো। এখন ভাই একজনকে আমি চিনি না জানি না, সে আমাকে হুট করে একটা মেল পাঠিয়ে কাজ চাইলো, আমার তো সম্ভাবনা নাই থাকবে আমি তাকে কাজ দেবো না, তার মেলটা আমি ওপেন করবো না, বা অনেক সময় তার মেলটা আমার স্প্যাম বক্সে চলে যেতে পারে। আপনি যদি কোনো টুলস ইউজ করেন অটোমেটেড টুলসের মাধ্যমে আমার এই মেল থেকে আমি 100 জনকে মেল পাঠাবো, 99.999% সম্ভাবনা থাকে মেল সব স্প্যামে চলে যাবে। কে স্প্যাম বক্স থেকে আপনার মেল খুলে দেখবেন বলেন? আপনি সিঙ্গেল ওয়ান টু ওয়ান পাঠালে সেইটা ইনবক্সে যেতে পারে বা ইনবক্সে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আসলে ফার্স্ট টাইম কাউকে চেনা নাই জানা নাই মেল পাঠানোটা ঠিক না সব ক্ষেত্রে আর কি। তো ফার্স্টে তাকে ফলো আপ করা উচিত, সেকেন্ড মেল করা উচিত, এবং ফলো আপ করার টাইমে তাকে বোঝানো উচিত ভাই আমি ইন্ডাস্ট্রিতে নতুন, বাট আমি ডেডিকেটেড, আমি কাজ করতে ইচ্ছুক। তো এখানে আমাদের সেক্টরে যারা নতুন আসতে যাচ্ছে তাদের সুন্দর মানে রুট ম্যাপটা কীরকম হওয়া দরকার আপনি বুঝিয়ে বললেন। তো আমি একটা অ্যাড করি রুট ম্যাপটা, যারা নতুন আসতে যাচ্ছে যদি কোথাও কোর্স আমাকে সাজেস্ট করতে বলে আমি অবশ্যই আপনারটা সাজেস্ট করবো, কেননা এখান থেকে একটা ফুল প্যাকেজ যেটা বলা হয় অ্যানিমেশন করতে যেগুলো দরকার সবগুলো আপনার মাধ্যমে আমি শিখেছি। মানে একটা কোর্সের ভিতর সবই, এমন না যে অ্যানিমেশন এখানে শিখলাম ব্যাকগ্রাউন্ড না কোথাও, এরকম না। তো আমি রেকমেন্ড করবো যে যদি কেউ নতুন আসতে চায় তাহলে যেন 21 একাডেমিতে আসে, এটাই। থ্যাংক ইউ ফায়াস। 21 একাডেমি না, শুধু কেউ যদি নতুন থাকে সে ইউটিউব থেকে শিখতে পারে। এখন ইউটিউব তো অনেক টিউটোরিয়াল আছে, আমাদের অনেক ডেমো ক্লাস, ফ্রি ক্লাস আছে, সেখান থেকে স্টার্ট করতে পারে, শুরু করতে পারে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, কিন্তু সবাই চেষ্টা করবেন ওই 3টা প্রসেস ফলো করার জন্য। এআইকে ভয় পাবেন না, এআই আমাদের অনেক হেল্প করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তোমাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া।